সিম দিয়ে তো অনেকেই অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু সিম বীজের রেসিপি কি কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন, রেসিপিটি আপনার জন্য। সিম বীজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, একটু গাছ হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। সিম বীজগুলোকে জলের মধ্যে দিয়ে দু হাতে করে এরকমভাবে একটু চাপ দিলেই দেখবেন ওপরকার আস্তরণটা উঠে এইভাবে ভেতর থেকে সাদা বাদামের মতন অংশটা বেরিয়ে আসছে। এই খোসাটা আমরা ফেলে দেবো, আর এই সাদা বাদামের মতন অংশটাকে আমরা নিয়ে রান্না করব। আমি ঠিক যেইভাবে করছি এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই এই ওপরকার খোসাটা উঠে যাচ্ছে। সিমের বীজগুলো ছাড়িয়ে আমি 2-3 দিন রেখে দিয়েছিলাম, তার জন্য সিম গাছ থেকে এরকমভাবে গাছ হয়ে গেছে। কিন্তু কোনো অসুবিধে নেই, এরকমভাবেও রান্না করা যায়। আবার গাছ না হলেও টেস্ট সেই একই থাকে, এতে কোনো পার্থক্য হয় না। কথা বলতে বলতে এখানে আমার সমস্ত সিম বীজগুলোকে ছাড়ানো হয়ে গিয়েছে। খোসাগুলো ফেলে দেবো, আর এই বাদামের মতন অংশটাকে নিয়ে চলুন এবার চলে যাই রান্নাঘরে। এই সিম বীজগুলো রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন। একটা মিক্সির মধ্যে কুচনো পেঁয়াজটা বাদ দিয়ে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কিছু কুচো চিংড়ি এখানে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে ভেতরকার জুসি ভাবটা চলে যায়। জাস্ট একটু লাল রং ধরলেই মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে ওই তেলের মধ্যেই সিম বীজগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেবেন, তাতে করে রঙটা ভালো আসবে। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, অল্প করে সামান্য একটু হালকা ভেজে নিলেই হবে। এবার তুলে রাখবো। কড়াইতে তেল থাকলে আর তেল দেবার প্রয়োজন হবে না। আমার কড়াইতে এখানে অনেকটাই তেল রয়েছে, আর তেলের প্রয়োজন নেই। যদি তেল কমে যায় সেক্ষেত্রে একটু তেল অ্যাড করতে পারেন। আমার এখানে যা তেল আছে এতেই আমার রান্না হয়ে যাবে। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবো। পরিমাণ মতো একটু হলুদ, লবণ আর রঙের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও এটা অপশনাল, এটা স্কিপ করেও যেতে পারেন। যদি মশলাটা কড়াইয়ের গায়ে খুব চিটে যায়, সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিতে পারেন। জল দিয়ে ভালো করে মশলাটা কষতে দেবেন। এই রান্নায় মশলা কষাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মশলাটা যদি ভালো করে না কষা হয়, খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে আমাদের মশলাটা কষানোটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এর মধ্যে আরেকটু জল অ্যাড করলাম। এইবার এতে দিয়ে দেবো ভেজে রাখা শিম বীজ আর চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও একটু মিডিয়াম টু হাই ফ্লেমে
আবারও ভালো করে কষতে থাকবো। আর চিংড়ি মাছগুলো এইখানে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা আমাদের এই রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। একটু জল দেব, জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। শিম বীজগুলো খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে। ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করার পরে ঠিক এই পর্যায়ে চলে আসার পরে যখন দেখবেন যে খুব বেশি জলও নেই আবার একদম শুকিয়েও যায়নি, তখন খুন্তিতে করে এইভাবে শিম বীজগুলোকে একটু তুলে হাতে টিপে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। ঠিক আমি যেইভাবে দেখছি এইভাবে একটু চাপ দিলেই যদি দেখেন একদম এরকমভাবে গলে গিয়েছে, তাহলে বুঝতে হবে হ্যাঁ আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। শিম বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার গরম গরম নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন। শিম বীজের চিংড়ি মাছ দিয়ে এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার তো দুর্দান্ত লাগে। শিমের রেসিপির থেকে শিম বীজের এরকম রেসিপি হলে ভাতের সঙ্গে আর কি চাই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।